আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ক্রিমি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার ভিডিও জুড়ে থাকবেন। আমি শাহিদা আরবি। আপনাদের সাথে থাকবো পুরাটা ভিডিও জুড়ে। মিষ্টি একটা সকাল শুরু হয়ে গেছে। তো নাস্তা করবো কেন, নাস্তা করে বের হয়ে যাব স্কুলের জন্য। তো স্কুলের উদ্দেশ্যে বের হলাম আমি আর আমার মেয়ে। আমার মেয়েকে স্কুলে দিয়ে দিয়ে আসতে যাচ্ছি আমি। তো রিক্সার খুঁজে আসলে এখানে সকালবেলা রিক্সাটা পাওয়া খুব কষ্টের হয়ে যায়, কারণ সবাই স্কুলে অফিসে যে যার কাজে সকালবেলা যায়। তো যাই হোক, আমার তো রিক্সায় যেতে হবে, একটু দূর আসছে বাসা থেকে। তো হেঁটে আমি যেতে পারলেও আমার বাচ্চা যেতে পারে না, সেজন্য অবশ্যই রিক্সার জন্য ওয়েট করতে হয়। তো অবশেষে একটা মনে হয় আসছে এদিক দিয়ে, তাকে আমার মেয়ে হাত দেখাইছিল কিন্তু চলে গেছে, মানে আরেকটা আরেকটা আসতেছে। তো আসার পর উনাকে তো ঘুরাইতে বলতেছি। তো উনি দেখতেছি যথাযথ স্থান পাচ্ছে না, আমি কারণ গেটের একটু এই সাইডে চলে আসছি, উনি একটু দূর থেকে ঘুরিয়ে আনবে। তো আমরা একটু সাইডে দাঁড়ানোর জন্য দিকে হেঁটে আসতেছি। তো অনেক রিক্সা আসলে জ্যাম হয়ে গেছে এখানে, একটা রিক্সা ঘুরাইতে গিয়ে। তো আমরা সাইডে একটু দাঁড়ালাম। রিক্সাটা আসলো, এখন উঠবো। আসলে সকালবেলা হচ্ছে সবারই তাড়াহুড়া থাকে, তো অনেক গাড়ি টাড়ি একদম জ্যাম থাকে রোডের মধ্যে। তো হচ্ছে যাচ্ছি এখন, স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে হচ্ছে রাস্তাঘাট দেখতেছি। এই আবাসিকটাতে আমার 5 বছর ওভার হয়ে গেছে আসছি। তো অনেক মায়া জমে গেছে, এই আবাসিকটা ছেড়ে আসলে যেতে ইচ্ছে হয় না, কিন্তু এটা হচ্ছে মেন রোডের একটু ভিতরেই। তো এখান থেকে আমার হাজবেন্ডেরও অফিসে যেতে হয় হচ্ছে রিক্সায় করে, আবার আমার মেয়েরও স্কুল যেতে হয় রিক্সায় করে। তো আমার ডাবলের পর ডাবল খরচ পড়তেছে। আবার হচ্ছে বিপদ আপদে হচ্ছে যে আমি ওকে স্কুলের ভিতর দিয়ে ওখানে যদি বসে থাকতে না পারি, আমার অসুস্থ লাগতেছে বা একটু বাসায় আসবো, তারও ওয়ে নাই, একটু দূরে যেহেতু স্কুল যাওয়া আসা একটু সমস্যা। তো ভাবতেছি আসলে একটা বাসা নিব স্কুলের কাছে। তো দেখা যাক কি হয়, জানি না। এই বাসায় আমরা এসেছি এখন 1 বছরও হয় নাই। তো এখানে আসলে এই রাস্তার কাজগুলো অনেক আগে থেকে চলতেছে, কিন্তু এই রাস্তার কাজগুলো আসলে শুরু হয়েছিল কখন সেটাই তো ভুলে গেলাম, কিন্তু শেষ হচ্ছে না। তো যাই হোক, রিক্সা চলুক এমনি গাড়ি চলুক, খুবই মানে কি বলবো, উপর নামা এগুলো ধাক্কাধাক্কির মধ্যে চলে। ইচ্ছে হয় যে হেঁটেই চলে যায়, কিন্তু বাচ্চা তো স্কুলের ভিতর, আমি বাচ্চাকে দিয়ে যথারীতি বাহিরে, আমি গেটের বাহিরে আছি। তো একটা ফুলের ভ্যান এসেছে, ভাবলাম যে এখান থেকে আমি অনেকগুলো গাছ কিনবো, 3-4টা অন্তত। সেই প্রিপারেশনে ফুলের গাছগুলোর কাছে আসলাম। এসে দেখি মরিচ গাছ আছে, তো খুশিতে আমি আত্মহারা। কারণ আমার এমনি মরিচ গাছ যেগুলো আছে কয়েকটা চারা, এগুলো অনেক ছোট, এখন কবে বড় হবে। আর যেটা আমি আরেকটা গাছ এনেছি সেটাতে তো মরিচ ধরার নামই নাই, এখানে দেখছি ছোট ছোট মরিচও ধরেছে ওরকম চারা। আর বিভিন্ন ফুলের গাছ, তো মরিচ গাছটা দেখার আগে আমি ফুলের গাছটা আসলে দরদাম করছিলাম। একটা লাল ফুল আর হচ্ছে গাঁদা ফুল নিব বলে, ফুলের গাছ নিব বলে, কিন্তু ফুলের চারাগুলোর প্রচুর প্রাইস বলছে। ওই দিনও অনেক প্রাইস বলছে, আজকে প্রাইস কেন জানি না ফুলের প্রাইস, কারণ বসন্তকাল তো আসলে সামনে, ফুলের প্রাইসগুলো একদমই কমাচ্ছে না। তো আমি আসলে এখানে মরিচ গাছের কাছে গেলাম, বললাম যে ফুল দেখি পরে দরদাম করব, মরিচ গাছগুলা কীরকম দেখি। তো দেখতে দেখতে প্রাইস উনি একটা বলে, আমি একটা বলি, লোকটা একটা বলে, আমি একটা বলি, এই বলতে বলতে হচ্ছে একটা দরদাম করেই ফেললাম, নিব। তো এখানে আমি ওই গাছের গুঁড়াগুলো ভালো করে দেখতেছি ওরা কিভাবে রোপণ করে, আসলে গুঁড়াগুলা দেখতেছি যে। তো কেন জানি না আমার গাছ হচ্ছে না, আমার মনে হয় ভুল হয় আমার রোপণের মধ্যে, আমার বা আমার মার, কিন্তু না দেখতেছি আসলে সেমভাবে, কোনোভাবে আবার ইউনিক কিছুই আসলে নাই এখানে, সেমই। তো এখানে মহিষ যাচ্ছিল, এগুলো একটু ভিডিওতে উঠালাম, একদম গ্রামীণ একটা পরিবেশ মনে হচ্ছে মহিষ। তো দেখতেছি এখানে অনেক সুন্দর লাগতেছে, মহিষের বাচ্চা, মহিষগুলাকে কিউট লাগতেছে বলার বাহিরে, এগুলো গোসল করে আসছে মনে হয়, এরকম মনে হচ্ছে। যাই হোক, মহিষ তো এমনিই পানিতে থাকে, তো এগুলো পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে, কাদা টাদা একদম গায়ের মধ্যে নাই, পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চাগুলা। তো এই আবার চলে আসলাম গাছের দরদামে, দরদাম করতে করতে মরিচ
গাছটা আসলে নিয়েই নিলাম। মরিচ চারাটা আসলে রিজনেবল প্রাইসেই বলল দরদাম করার পর। তো একটা নিয়ে নিলাম। তো হচ্ছে আমি আরো কয়েকটা গাছ দেখতেছি। তো মরিচ গাছটা আবার দেখতেছি যে নেওয়ার আগে বললাম যে এটা কি ফার্ম নাকি দেশি? কারণ দেশি হলে নিব না। দেশিগুলা কেমন জানি টফে হচ্ছে না আমার। তো বলল আরেকটা আন্টি দেখতেছে এদিকে, দেখে বলল যে এটা ফার্মেরই নিতে পারবো। আসলে জানি না এখন ফার্ম নাকি দেশি। দেখি ২ টা মরিচ তো ধরাই আছে। তো দেখি না কিভাবে ঠকালো নাকি আসলে আমি ঠকে যাই। চারা কিনতে গেলে আমি ঠকে যাই সবসময়। সে কারণে আসলে বিশ্বাস কারো উপর আর হয় না। তবুও একটা নিয়ে নিলাম। হ্যাঁ, যেহেতু নিব তো লোকটা আসলে দিচ্ছে। আর হচ্ছে আমি এখানে ফুলগুলা দেখতেছি। আমি হ্যাঁ, এই যে নয়নতারা ফুলগুলার প্রতি আমার কেন জানি দৃষ্টি সরতেছে না। তারপর গাঁদা ফুল একেকটা কিন্তু প্রচুর প্রাইস বলতেছে। আসলে এই প্রাইসে নেওয়া যাবে না। আরো অনেক সময় ব্যান আসবে, আরো অনেক সময় দরদাম করে নিব। সেগুলো দেখাবো। বিভিন্ন সময় বিভিন্ন রকম নিব। আমি একটু গাছপ্রেমী। কিন্তু আমার অনেক গাছ ছিল বারান্দায়। এই বাসায় আসার পর থেকে আমার কোনো গাছই হচ্ছে না। তো হচ্ছে নয়নতারাটা দেখতেছিলাম। আবার কিন্তু প্রাইজের মধ্যে হচ্ছে না। আবার দেখতেছি তারাগুলা বেশি একটা পাতা মেলায়ও মনে হচ্ছে না। তো আর কি আর নিলাম না। মরিচ গাছই নিলাম। তো বাসায় চলে আসছি। আসার পর বসলাম। বসে আম্মুর সাথে কথা বলতেছি, একটু রেস্টও করতেছি। তারপরে হচ্ছে আম্মুর কাজ দেখতেছি। আম্মু কুশি কাটার কাজ করতেছে। এগুলা দেখতেছি। আর কেমন জানি আসলে নিজেকে অনেকটা অন্যরকম মনে হয় যে আম্মু এত কিছু পারে। আমি মনে হয় কিছুই পারি না সেরকম। তো আমি কোনো কিছুতে কেমন যেন এখন আগ্রহ দেখাইতে চাইলেও কোনো কিছু মাথায় ঢুকতেছে না, এই অবস্থা হয়ে গেছে। তো এই কুশি কাটার কাজগুলো আমার আসলেই সুন্দর লাগে সবসময়। এটা আমার বাচ্চার জামা বানাচ্ছে অনেক সুন্দর করে। তো আমি কতক্ষণ দেখতেছি কুশি কাটাটা কিভাবে করতেছে। তো আমি কুশি কাটা সোজাসুজি ওই ৪ ফুট যেগুলো এগুলো জানি। কিন্তু এরপরে কি করতে হয় সেটা কেন জানি না, আমার হাত দিয়ে গুড়িয়ে আসে না। তো যাই হোক আমি একসময় আসলেই চেষ্টা করব পারি কিনা। কারণ হচ্ছে কুশি কাটার কাজটা আসলে জেনে রাখা ভালো। এটা কেমন জানি মানে একটা অন্যরকম। এই কুশি কাটার কাজ দিলে যেকোনো জামাই দেখি যে অনেক সুন্দর হয়ে যায়। মানে এটা আর কিছুই করতে হয় না ওই ধরনের। তো আমি বসে দেখে শিখার চেষ্টা করতেছি। তো এই যে দিচ্ছে ব্যাস যেটা এটা আমি পারি, কিন্তু ভিতর থেকে কিভাবে ফুল আনে সেটা পারি না। তো চলে আসলাম রান্নাঘরে, কিচেনের মধ্যে আসলে হচ্ছে আমি আজকে পোয়া মাছ রান্না করব। পোয়া মাছ, লাল পোয়া যেটাকে বলে সেটা রান্না করব, তাও আবার আলু দিয়ে। তো আমি মাছগুলো ফ্রাই করে ফেলতেছি। কারণ আমি আলু দিয়ে রান্না করব। কারণ আমার বাচ্চারা কোনো সবজি খেতে চায় না। আগে তো আলুও খেত না, এখন অল্প আলু খায়। সেজন্য আমি মাছ মাংসের মধ্যে একটু আলু দিয়ে দিই। কারণ আলুটা মাছ মাংসের মধ্যে দিলে একটু টেস্টি বেশি হয়। তো খেতে ওরা চায় আর কি। সবজির সাথে দিলেও খেতে চায় না এক ধরনের করে। সবজি জাতীয় কোনো কিছু কেন জানি না পছন্দ করে না। বাচ্চা বলতে কথা, তাও জোর করে খাওয়াই না, বমি করে দেয়। তো মাছগুলো একে তেলে দিয়ে দিলাম। এপিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টিয়ে দেব, ওরকম করে আমি মাছটা ফ্রাই করব। অতিরিক্ত একদম লাল বেশি এরকম ফ্রাই না। এটা যেহেতু রান্না করব হালকা ফ্রাই করে নিচ্ছি। যেহেতু ফ্রিজে রাখি, একদম রান্না করে ফেললে আসলে ভালো লাগে না খেতে। সেই কারণেই তো এই হালকা ফ্রাইটা তো উল্টিয়ে দিচ্ছি। খেয়াল রাখতেছি যাতে মাছটা ছিঁড়ে না যায়। মাছটা যদি ছিঁড়ে যায় তাহলে আসলে মাছের আর কি আর ভালো লাগবে না রান্না করলে। এটা মাছ কেমন যে ছাড়া হয়ে যাবে। তো ওভাবে খেয়াল রেখে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু আমি সবসময় মাছ ফ্রাই করেই রান্না করি, আমার একটা অভ্যাস হয়ে গেছে, তেমন একটা ছিঁড়ে না মাছ উল্টানোর সময়। তো এই পিঠ হয়ে গেছে, অন্য পিঠ উল্টিয়ে দিলাম। এই পিঠটা একটু হবে। তো আসলে রান্না হচ্ছে যে যেভাবে রান্না করে, আমি একটু এভাবে রান্না করি। তো আরেকটু দেখতেছি যে হয়েছে কিনা। এখনো মনে হয় হয়নি, আরেকটু রাখতে হবে। তো আরেকটু রাখবো, রেখে হয়ে গেলে উল্টিয়ে দিব। হয়নি একটাও ভালো করে। আমাদের চট্টগ্রামে হয় কি আসলে মানে মাছ আস্তই রান্না করে, ফ্রাই করে না। যে আমার নানুরা সবাই দেখতাম যে ফ্রাই করে রান্না করে, ওরা এমনি রান্না করে ফেলে। তো আমরা যেহেতু আমার আম্মু হচ্ছে ফ্রিজের মাছ এমনি কম খায়।
তো সেহেতু এভাবে ফ্রাই করে রান্না করে ফ্রিজ থেকে বের করলে ওটা আমি খেতে খেতে আমারও অভ্যাস হয়ে গেছে। আমি বিয়ের পর থেকে রান্না করলে এভাবে ফ্রাই করেই রান্না করি। তো যার যেটা খাওয়ার আসলে অভ্যাস এরকম হয়ে যায়। আমরা যেহেতু সিটিতে থাকি, বিভিন্ন জনের রান্না দেখি, বিভিন্ন রকম মুখের টেস্ট হয়ে গেছে। ঐতিহ্যবাহী রান্নাটা মনে হয় ভুলেই গেলাম। আর ঐতিহ্যবাহীভাবে রান্না করলে দেখা যায় যে আমাদের হাতে আর ভালোও হচ্ছে না। তো আমি আমার নানুর রান্না আসলে অনেক মিস করি। নানু অনেক অসুস্থ। তো কি আর করার, আসলে এখন আর চাইলেই কখনো রান্না করে আসলে আর খাওয়ানোর উনার আর বয়সও নাই, শক্তিও নাই শারীরিক। তো আর কোনোদিন তো আর খেতে পারবো না। তেল দিচ্ছি আমি এখন রান্নার জন্য। আমি আগে আলুটাই কষিয়ে রান্না করে নেব হালকা, তারপর মাছগুলো দিব একে একে। তো এখন তেলের মধ্যে এখন পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে নেড়ে ছেড়ে দিব ভালো করে। পেঁয়াজটা যদি ব্রাউন না হয় আসলে ভালো লাগবে না, কারণ এটা সবজি না, মাছ মাংসতে আসলে পেঁয়াজটা ব্রাউন হয়ে যেতে হয়। এখানে পেঁয়াজ রসুন সব দেওয়া আছে একসাথে। পেঁয়াজ রসুনটা হচ্ছে, আমরা আবার যেরকম হয় না আউট ডিস্ট্রিক্টের মধ্যে জিরা খায়, জিরা বাটা বিভিন্ন মশলা বাটা মাছেও খায়। আমরা চট্টগ্রামের মানুষ এত মশলা খাই না মাছের মধ্যে, একদম সাধারণ শুধু ধনিয়ার গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপরে হচ্ছে হলুদের গুঁড়াটাই দিয়ে থাকি, এক্সট্রা কোনো মশলা দিই না। তো আমি এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি আগেও বলেছি অনেক রেসিপি করার সময় যে আমি মাছ রান্না করার সময় টমেটোটা দিয়ে দিই। টমেটোটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো টমেটোটা প্রায় হয়ে এসেছে। এখন আমি টমেটোর মধ্যে আলুটা দিয়ে দেব। এখানে আলু দেওয়া রাখা আছে, আলুটা আমি একে একে ঢেলে দেব। এই যে আলুটা অনেক পাতলা করে কাটা, কারণ এটা মাছের মধ্যে যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য অনেক পাতলা করে কেটে দিয়েছি। মাছ তো একটু তাড়াতাড়ি হয়, তার মধ্যে এটা ফ্রাই করা মাছ যেহেতু এটা একটু তাড়াতাড়ি হবে। তো আমি একে একে আলুগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে দিব ভালো করে তেলের মধ্যে। টমেটো, পেঁয়াজ, রসুন, তেল এগুলো যাতে ভালো করে আলুর মধ্যে মিক্স হয়ে টেস্টটা বেড়ে যায় আলুর, সেজন্য ভালো করে মিক্স করে ফেলতেছি তেলে ফ্রাই করে। হালকা ফ্রাই করে ফেললাম আলুটা তেলের মধ্যে। তারপরে হচ্ছে আমি সব ধরনের মশলা মিক্স, এখানে লবণ সহ দেওয়া আছে, সবগুলো ঢেলে দিলাম। তো মশলা ধোয়া আসলে বাটিতে একটু পানি দিয়ে মশলাগুলো ধুয়ে বাটি থেকে তারপর ঢেলে দিব। দিয়ে এখন নেড়ে ছেড়ে দিব, ভালো করে মিক্স করে নেব মশলাগুলা কষিয়ে নেওয়ার জন্য। আর কষতে কষতে আলুটা তো বার্লি হয়ে যাবে আস্তে আস্তে, এটা অনেক দেরি হয় না আসলে। আলুটা অনেক পাতলা করে যেহেতু কাটা, সেহেতু সিদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো, দমিয়ে রাখবো। তো তেলটা উপরে হয়ে গেলে আমি পানি অ্যাড করব। অলমোস্ট হয়ে গেছে, এখন ঢাকনাটা নিয়ে এখন পানি অ্যাড করতে হবে। নেড়ে চেড়ে দেখতেছি হয়ে গেছে, তেলটা বেশি উঠেছে। আর আলুটাও হাফ হয়ে গেছে আসলে, আর একটু পানি অ্যাড করে সিদ্ধতে দিলেই পুরোটাই হয়ে যাবে। আসলে আলু হইতে তো বেশিক্ষণ লাগে না, তো মাছ রান্না এমনিই ফাস্ট, তার মধ্যে আলুটা দিয়েছি আর একটু দেরি হলো, ওটাও অনেক আর্লি হচ্ছে। তো ঢাকনা দিয়ে দিচ্ছি, পানি দিয়ে একটু সিদ্ধ হয়ে আসলে আমি মাছটা বসিয়ে দিব একটা একটা করে। তো হয়ে গেছে, সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটা একটা মাছ বসিয়ে দিব, এটা পোয়া মাছ বসিয়ে দিচ্ছে একটা একটা। পোয়া মাছগুলো তো অতিরিক্ত বড় হয় না, তো মাছের মাথা আর লেজ মানে দুভাগ করেছে একটা মাছকে, বড় বড় পিস আর কি এগুলা। মাছের মাথাটাও বড় পিসের মধ্যে মাংস, মানে অনেক মাছের অংশ আছে। তারপর আর একটা লেজ নিয়ে নিয়েছে। আমরা যেহেতু ছোট ফ্যামিলি, অত বেশি ভাগ করতে হয় না, অত বেশি ছোট করে মাছ কাটতে হয় না, বড় করেই কাটি। তো একটা একটা করে বসিয়ে দিলাম।
দিয়ে আমি ধনিয়া পাতাও অ্যাড করে দেবো একসাথে, কারণ এটা আর 5 মিনিট রাখলেই হয়ে যাবে, যেহেতু আলুটা হয়ে গেছে। তো একসাথে 5টা মিনিট রাখবো, বেশি রাখবো না, তারপর নামিয়ে নেবো। এখন ঢাকনাটা দিয়ে 5 মিনিট একটু উবলিয়ে নেব। ব্লক চলে আসলে নামিয়ে ফেলবো। চলে আসলাম বিকেলবেলায় গাছের পরিচর্যা করতে। আমি আর আমার মা, গাছটা আমি এখানে বসিয়ে রেখেছিলাম, আম্মু নিচ্ছে এখন। এটাতে অ্যালোভেরা একটা গাছ ছিল, তো ওটা অনেক বড় টব হওয়া, অ্যালোভেরা সুন্দর লাগছে না, ওই টবের মধ্যে আম্মু গাছটা লাগিয়ে দিচ্ছে। এগুলা প্লাস্টিকটা নিয়ে ফেলতেছে চারপাশ থেকে, প্লাস্টিকটা নিয়ে ওভাবে করে মাটিগুলা সহ এভাবে করে গাছটা এভাবে দিয়ে দিবে। দেখি আল্লাহর রহমত কতটুকু হয়, যে গাছটা কীরকম হয় আর কি। আরও মরিচ তুললে তো অনেক খুশি। আম্মু বললো দেশি, আমি বললাম ফার্ম, দেখি কারটা ঠিক হয়। আসলে সার এনে দিতে পারি, কিন্তু আমার বাচ্চা ছোটোটা অনেক ছোটো, সেজন্য আমি সার দিতে চাচ্ছি না। ও যদি আবার হাত দিয়ে দেয় সমস্যা হবে। এমনিতে দেয় না, যদি দেয় সেজন্য দিচ্ছি না। চারপাশে মাটি দিচ্ছে আম্মু। আম্মু আসলে ওই টপের তলাটা, মানে নিচের অংশটা হচ্ছে লোহা গরম করে করে ফুটো করে দিচ্ছে, পানি অতিরিক্ত হলে যাতে পানিটা পড়ে যায়, আর বৃষ্টির দিনেও পানি পড়লে পানিটা যাতে পড়ে যায় সেভাবে করে দিছে। আমার আম্মু কাছে অনেক সুন্দর মাশাল্লাহ। মানে টবগুলো সবগুলো কোথায় বাঁচছে দেখেন, নিচে একদম পরিষ্কার ব্যালকনি, বারান্দার মধ্যে আমার বাচ্চারা খেলতে পারে। এই অ্যালোভেরাটা এটাতে ছোট এটাতে দিচ্ছে, যাতে সুন্দর করে মানে উঠে। এই বড় হওয়াতে অ্যালোভেরাগুলো একদম দেখাই যাচ্ছিল না, এরকম হয়েছিল। তো রাতের বেলা আমার মেয়েরা ফুচকা খাচ্ছে, ফুচকা নিয়ে আসছে ওর ওর বাবা, তো ওরা খাচ্ছে। তো আমার ভিডিও ব্লগটি যদি এতটুকু ভালো লেগে থাকে, সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা জানাবেন, কেমন লেগেছে বলবেন আর কি। তো সবাই দেখবেন, পুরোটা না টেনে ভিডিও পুরোটাই দেখবেন, তারপর লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। তো ওদের ঝালও লাগতেছে, এরপরও খাবে বাচ্চা মানুষ। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।